আচ্ছা, চলুন শুরু করা যাক। ২০২৬ সালের ইরান যুদ্ধ, একটা ঘটনা যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, একটা আঞ্চলিক সংঘাত কিভাবে এত বড় একটা গ্লোবাল ক্রাইসিসে পরিণত হলো? তো আমরা এই পুরো ব্যাপারটা কিভাবে দেখব? প্রথমে দেখব এর বিশ্বজোড়া প্রভাব, তারপর সংকটের একেবারে মূলে যাব ঠিক কি ঘটেছিল, আর সবশেষে এরপর কি হলো সেই পরিণতিটা আলোচনা করব। তো চলুন প্রথমেই দেখে নিই কিভাবে এই সংঘাতটা শুরু হতেই একটা গ্লোবাল এমার্জেন্সিতে রূপ নিল। সংকটের মাত্রাটা যে কতটা ভয়াবহ ছিল তা শুরুতেই বোঝা গিয়েছিল। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি মানে আইইএ এটাকে বলেছিল ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক শক্তি ও খাদ্য নিরাপত্তা সংকট। সোচন একবার। আর এর প্রভাবটা বাজারে পড়তেও একদমই দেরি হয়নি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম, মানে যেটা দিয়ে বিশ্ববাজারে তেলের দাম ঠিক হয়, সেটা এক লাফে ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে গেল। আর্থিক বাজারেও ধস নামল। মুদ্রাস্ফীতি আর সাপ্লাই চেইন ভেঙে পড়ার ভয়ে ডাও জোন্সের মতো বড় স্টক মার্কেটও ৪০০ পয়েন্টের বেশি পড়ে গেল। আর এর প্রভাব কিন্তু শুধু বড় বড় অর্থনীতিতে নয়, সাধারণ মানুষের জীবনেও পড়েছিল। বিশ্বজুড়ে যাতায়াত ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছিল। প্রতিদিন ৪,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হচ্ছিল। তাহলে এই যে এত বড় একটা গ্লোবাল ক্রাইসিস, এর উৎসটা ঠিক কোথায়? চলুন সংকটের কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। এই পুরো সংকটের একেবারে কেন্দ্রে আছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক পথ, হরমুজ প্রণালী। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। বিশ্বের মোট তেলের 20% বেশি আর প্রায় 1/5 লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি এই ছোট্ট জলপথ দিয়েই যায়। মানে এটা বিশ্ব অর্থনীতির লাইফলাইন বললেও ভুল হবে না। আর ঠিক এখানে ঘটল আসল ঘটনাটা। ৪ মার্চ ২০২৬ প্রতিশোধমূলক হামলার পর ইরান তার শত্রুদের জন্য এই প্রণালীটা পুরোপুরি বন্ধ করে দেয়। আর এই একটা সিদ্ধান্তই পুরো বিশ্বের অর্থনীতি আর সাপ্লাই চেইনকে একটা ভয়ঙ্কর সংকটের মুখে ফেলে দিল। আর এর ফলে যা হলো তা ছিল নজিরবিহীন। বিশ্ব তেলের বাজারে সাপ্লাইয়ের এমন সংকট এর আগে কখনো দেখা যায়নি। রাতারাতি বাজার থেকে বিশাল পরিমাণ তেল উধাও হয়ে গেল। পরিসংখ্যানটা দেখলে বোঝা যাবে, মার্চের মাঝামাঝি আসতেই উপসাগরীয় দেশগুলো থেকে তেল উৎপাদন প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ব্যারেল কমে গিয়েছিল। আচ্ছা, বিশ্বজুড়ে যে প্রভাবগুলো আমরা দেখলাম, এবার চলুন ফেরা যাক সেই ঘটনার কেন্দ্রে। দেখব এই গ্লোবাল ক্রাইসিসটা ওই অঞ্চলের জন্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর জন্য কতটা মারাত্মক, মানবিক আর অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছিল। উপসাগরীয় সহযোগিতা পরিষদ মানে জিসিসিভুক্ত দেশগুলোর জন্য পরিস্থিতিটা ছিল ভয়াবহ। একদিকে ৭০% খাদ্য আমদানি বন্ধ, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। অন্যদিকে ইরানের হামলায় তাদের পানীয় জলের উৎস, ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো টার্গেট করা হয়। এমনকি সাধারণ মানুষের বাড়িঘর, এয়ারপোর্ট কোনো কিছুই বাদ যায়নি। শুধু তাই নয়, সৌদি আরব, কুয়েত, কাতারের মতো দেশগুলোর প্রধান প্রধান জ্বালানি স্থাপনাগুলোতে ড্রোন আর মিসাইল হামলা চালানো হয়। জিসিসি মহাসচিবের ভাষায় এটা ছিল বিশ্ব অর্থনীতির উপর একটা স্পষ্ট আগ্রাসন। কারণ এই অঞ্চলটা তো আসলে বিশ্বের অর্থনৈতিক ফুসফুসার মতো। ইরান যেন সব ধরনের রেড লাইন পার করে ফেলেছিল। তো এই অবস্থায় বিশ্ব এবং ওই অঞ্চলের দেশগুলো ঠিক কী করছিল? চলুন তাদের প্রতিক্রিয়াগুলো একটু দেখি। এই স্লাইডটা দেখলে পুরো কূটনীতিক অচলাবস্থার ছবিটা পরিষ্কার হয়ে যায়। একদিকে ইরান বলছে তারা নিজেদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিচ্ছে, অন্যদিকে জিসিসি বলছে এটা তাদের সার্বভৌমত্বের ওপর হামলা এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইরান এটাকে স্বাভাবিক বললেও জিসিসি এটিকে দেখছে উত্তেজনা সৃষ্টির একটা পদক্ষেপ হিসেবে। তবে মজার ব্যাপার হলো, এত কিছুর পরেও জিসিসিভুক্ত দেশগুলো কিন্তু বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তারা একদিকে যেমন ইরানি হামলার তীব্র নিন্দা করেছে এবং আত্মরক্ষার অধিকারের কথা বলেছে, তেমনি অন্যদিকে তারা নিজেদের সরাসরি যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছে। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের মাটি ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা চালানো যাবে না এবং তারা কূটনৈতিক সমাধান চায়। অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা ইরানের এই কাজের তীব্র নিন্দা জানায়।
তারা স্পষ্ট করে দেয় যে হরমুজ প্রণালীর মতো একটি আন্তর্জাতিক জলপথে বাধা সৃষ্টি করা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। এই ঘটনার প্রভাব কিন্তু শুধু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর একটা দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক প্রভাবও ছিল, যা ওই অঞ্চলের ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিশ্লেষকরা ঠিক এটাই বলেছেন। তাদের মতে এই ঘটনার মধ্য দিয়ে সেই ধারণাটা ভেঙে গেছে যে উপসাগরীয় অঞ্চলটা প্রবাসী, অভিবাসী বা পর্যটকদের জন্য একটা চিরস্থায়ী নিরাপদ জায়গা। ওই অঞ্চলের স্থিতিশীলতার যে ভাবমূর্তি ছিল সেটা একেবারে চুরমার হয়ে গেছে। এই যুদ্ধটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে উপসাগরীয় দেশগুলোর এই যে এত দ্রুত অর্থনৈতিক উন্নতি, এর নিচে একটা গভীর দুর্বলতাও লুকিয়েছিল। তো শেষ প্রশ্নটা এটাই, যখন একটা অঞ্চলের পরিচিতির গল্পটা এভাবে ভেঙে চুরমার হয়ে যায়, তখন এর পরের অধ্যায়টা কি হবে? এই সংঘাত শুধু কিছু পরিকাঠামো ধ্বংস করেনি, বরং উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে একটা বিরাট শূন্যস্থান আর প্রশ্ন তৈরি করে দিয়ে গেছে।